গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমানে রয়েছি। আজকে আমরা রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আলোচনা করব, যেখানে যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জরুরিকালীন অবস্থা, অর্থাৎ যেটা ইমার্জেন্সি পিরিয়ড অনেকেই বলে থাকে। এখানে মূলত তিন ধরনের প্রশ্ন আসে, তিনটি ধারার উপরে ভিত্তি করে এই জরুরিকালীন অবস্থা। তার মধ্যে 352টি, 356টি, 360টি। তিনটি ধারা তিন ধরনের প্রশ্ন আসে। 352 হচ্ছে জাতীয় জরুরিকালীন অবস্থা, 356 হচ্ছে রাজ্যের জরুরিকালীন অবস্থা এবং 360 হচ্ছে জাতীয় আর্থিক জরুরি অবস্থা। মূলত যেমন প্রশ্নগুলি আসে তিনটি ধারার উপর থেকে, যেমন বলা হয় 352 যেমন প্রশ্ন আসে জাতীয় জরুরিকালীন অবস্থা কীভাবে চালু করা হয় বা কীভাবে এর প্রয়োগ করা হয় বা এর ফলাফল, এবং ভারতবর্ষে কতদিন পর্যন্ত এর প্রয়োগ বৃদ্ধি চলতে পারে সেটা নিয়ে আলোচনা হয়। একটি প্রশ্ন আসতে পারে। 356 ধারার ক্ষেত্রে কোনো রাজ্য সঠিকভাবে তার শাসন পরিচালনা করছে কিনা তা জানার জন্য বা তা সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য বা 356 ধারা প্রয়োগ করা হয়। আমরা অনেকেই 356 ধারা সম্পর্কে অবগত বা খবর কাগজ বা টিভিতে দেখতে 356 ধারাটি বেশিরভাগই সময় আমরা আলোচ্য বিষয়ের মধ্যে আসে। এরপর আসে 360 নং ধারা, যেটি সচরাচর আসে না, তবে 360 নম্বর ধারাটিতে যেহেতু একটা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি বা জরুরিকালীন আর্থিক জরুরি অবস্থা আছে, এর প্রভাব এবং কীভাবে এটি এই প্রয়োগ করা হয় সেটি আলোচনা আছে। তবে প্রথমে আমি 352 ধারা সম্পর্কে আলোচনা করব। এবার হচ্ছে 352 ধারাটি আলোচনাটা কী বা ধারাটি কী কারণে 352 জারি হয় ভারতবর্ষে। প্রথমত হচ্ছে যদি দেশে এমন কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় যে দেশে কোনো ভবিষ্যতে আক্রমণ ঘটেছে বা দেশের কোনো প্রান্তে কোনো সশস্ত্র বিপ্লবের আগমন ঘটেছে বা দেশে কোনো পরিস্থিতি বিপর্যয়ের মধ্যে সম্মুখীন হচ্ছে, তখন সেক্ষেত্রে 352 ধারাটি প্রয়োগ করা হয়। প্রথমত হচ্ছে 352 ধারাটি যেমন বললাম, বৈশ্বত্যি আক্রমণ, দেশে কোনো সশস্ত্র বিপ্লব বা দেশে কোনো পরিস্থিতি যদি একদম নিয়ন্ত্রণের বাইরে যায়, সেক্ষেত্রে 352 ধারাটি প্রয়োগ করা হয়। তবে এই ধারাটিকে আমরা বলতে পারি জাতীয় আপৎকালীন জরুরি অবস্থা, এক কথায় বলে। তবে ধারাটি কীভাবে প্রয়োগ করা হয়, শুধু তো মুখের কথার মাধ্যমেই ধারাটিকে প্রয়োগ করা সম্ভব না। এই জন্য কিছু ভারতবর্ষের সংবিধানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে বা কিছু নীতি আছে। প্রথম হচ্ছে 352 ধারা প্রয়োগ করতে হলে, যেমন প্রথমে প্রয়োগ করা হলে 1 মাসের জন্য প্রয়োগ করা হয়। প্রয়োগ করার ঠিক 1 মাসের ভিতরে সংসদে উভয় পক্ষে 2/3 সমর্থনে এই বিলটিকে পাস করে নিতে হয়, নচেত 1 মাসের পর এই জাতীয় জরুরি অবস্থাটি আর কার্যকর থাকে না। সেক্ষেত্রে এছাড়া আরও কথা আছে, যদি সে সময় লোকসভা ভেঙে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে রাজ্যসভার অধিবেশনের মাধ্যমে বিলটিকে পাস করিয়ে এই কার্যকরটাকে আরও এগিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে লোকসভা যখন অধিবেশন বসবে, সেখানে এই বিলটিকে পাস করে নিতে হবে। তবে সংবিধানে প্রথম 6 মাসের জন্য যদি এই বিলটিকে পাস করা হয়, প্রথম 6 মাস কার্যকর হওয়ার পর দ্বিতীয়বার যখন এই আরও 6 মাস যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেই করার জন্য আবার বিলটিকে ওই সংসদে উভয় পক্ষের মাধ্যমেই আবার 6 মাসের বাইরে নেওয়া যায়। তো কোনোভাবে 1 বছরের বেশি এই জাতীয় আপৎকালীন জরুরি অবস্থাকে জারি করা সম্ভব হয় না। যদিও বর্তমানকালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে যে ভারতবর্ষের সংবিধানের লোকসভাতে 10% তার উপরে ভোটাধিকারের মাধ্যমেই এখানে লোকসভা অনুমতির মাধ্যমেই রাষ্ট্রপতি তাদেরকে জাতীয় আপৎকালীন জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তবে এই ক্ষেত্রে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, মন্ত্রিসভার একান্ত অনুমতির সাপেক্ষেই রাষ্ট্রপতি জরুরিকালীন অবস্থা ঘোষণা করতে পারে। এবার আমরা বলবো যে ভারতবর্ষে আদৌ কি কোনোদিন ভারতবর্ষে অনেক সময় প্রশ্ন আসে যে ভারতবর্ষে আদৌ কি জাতীয় আপৎকালীন জরুরি অবস্থা জারি হয়েছিল? হ্যাঁ, জারি হয়েছিল। মোট 3 বার ভারতবর্ষের বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় জরুরিকালীন অবস্থা চালু হয়েছিল। যার প্রথম হচ্ছিল 1962 সালে, যেখানে ভারত উত্তর পূর্ব চীনের সঙ্গে যে উত্তর পূর্ব সীমান্তের সংঘর্ষের মাধ্যমে এই 1962 সালে 26শে অক্টোবর জাতীয় জরুরি অবস্থা প্রথম ঘোষণা করা হয় এবং দীর্ঘ বছর পর 1968 সালে 10ই জানুয়ারি উভয় দেশের মাধ্যমে এই জাতীয় জরুরি যুদ্ধ বিরত হয়,
তখন ভারতবর্ষের জাতীয় জরুরি অবস্থা থেকে ভারতবর্ষকে মুক্ত হয়। দ্বিতীয়বার ভারতবর্ষের জরুরি অবস্থা চালু হয়েছিল 1971 সালে। ভারত ও পাক যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে জরুরি অবস্থা করা হয়েছিল তার ভিত্তিতে এই জরুরি অবস্থা করা হয়েছিল। 1977 সালে 21শে মার্চ এই জরুরি অবস্থা তুলে নেওয়া হয় এবং শেষ যেটি হয়েছিল 1975 সালে 25শে জুন আভ্যন্তরীণ গোলযোগের অজুহাত দেখিয়ে তৃতীয়বার ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ঘোষণা করেছিলেন। যদিও এই প্রথম দুটো দেশের বহিঃশক্তি আক্রমণের মাধ্যমে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, সেক্ষেত্রে তৃতীয় যে গোলযোগের অজুহাতে বা গোলযোগের কারণে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, সেটা অনেকের যৌক্তিকতা নিয়ে এর বিবেচনা আছে। মোট ভারতবর্ষে তিনবার এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল। প্রথম হচ্ছে 1962, তারপর 1971 এবং 1977, 3টি সালের উপর ভিত্তি করে। এবার প্রশ্ন আসে যে এই জরুরি অবস্থা ঘোষণা করে ভারতবর্ষে যে গোটা সমগ্র ভারতবর্ষের মধ্যে তার কী প্রভাব পড়ে। প্রথম ও সর্বাপেক্ষা প্রভাব হয়, কেন্দ্রের কর্তৃত্ব বেড়ে যায়, রাজ্যগুলিকে নিয়ন্ত্রণ করা সোজা হয়ে যায়। সংবিধান যেভাবে সংসদীয় কাঠামো আমাদের দিকে অনুযায়ী চলে, তখন সেটা ভারতবর্ষ সংবিধান এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় প্রভাবিত হতে থাকে। এক্ষেত্রে গোটে সিস্টেমটা কেন্দ্রীয় সরকারের হাতে বসে পড়ে। রাষ্ট্রপতির নির্দেশে রাজ্যগুলি রাষ্ট্রপতির নির্দেশ পরামর্শক্রমে রাজ্যগুলি তার শাসন কার্য পরিচালনা করে। জাতীয় অবস্থা ঘোষণা করার ফলে যে কোনো এক বছর ব্যাসী যেমন এই সংবিধান এই জরুরি অবস্থা চলতে পারে না, প্রতি 6 মাস অন্তর তাকে লোকসভায় পাস করে সেই বিলটিকে নিয়ে তাকে এক্সটেনশন বা বাড়ানো যেতে পারে। তবে এক্ষেত্রে একই বিষয় রাজ্য বিধানসভার ক্ষেত্রেও বলা। জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে রাজস্ব বন্টন বিষয়টি হয়, সেখানে কেন্দ্রই এই রাজস্ব বন্টন বিষয়ে আলোচনা বা তাদের আর্থিক বিষয়টি তারা আলোচনা করে থাকে বা বিবেচনা করে থাকে। যদিও সংবিধানের 19 ধারা অনুযায়ী এই সময় মৌলিক অধিকারগুলি বা সংগ্রহের ক্ষেত্রে কিছু বাতিল করা হয়। জরুরিকালীন অবস্থা যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ ভারতের প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকারগুলিকে বলবৎ করা হয় না। তবে সংবিধানের সংশোধন অনুযায়ী যুদ্ধ বা বহিঃশক্তি আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা হলে একমাত্র 19 ধারাটি স্বাধীনতা অধিকার বলবে খর্ব করা যাবে, নচেত করা যাবে না। যদিও পরবর্তীকালে 1975 সালে যখন তৃতীয় জরুরি অবস্থা চালু করা হয়েছিল, তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিষয়টি লোকসভা নির্বাচনে আদালতে খারিজ হওয়ার পর তিনি বিরোধীদের দাবি মতো ইস্তফার পরিবর্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। তার ফলে ক্ষমতা তিনি অপব্যবহার করেছিলেন, যেটা তৎকালীন ভারতবর্ষের রাজনীতিবিদ বা সমাজ ব্যবস্থায় তিনি সমালোচনা হয়েছিলেন। সেই কারণে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে আপৎকালীন জরুরি অবস্থা কেউ যদি স্বেচ্ছাসেবী হয়ে বা ক্ষমতার অপব্যবহার করে প্রয়োগ করতে না পারে, তার অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। যদি পরবর্তীকালে এই নিয়ে ভারতবর্ষের সুপ্রিম কোর্টও এই নিয়ে বিস্তার আলোচনা চলেছে। মূলত তাহলে আমরা 3টি প্রশ্ন পেলাম। কবে বা কতবার ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা কার্যকর হয়েছিল? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা হলে ভারতবর্ষে বা সমগ্র ভারতবর্ষে তার কী প্রভাব পড়ে, মানব সমাজের উপর কী প্রভাব পড়ে, এটা প্রভাব পেলাম। 3 নম্বর হচ্ছে জাতীয় অবস্থা কীভাবে প্রয়োগ করা হয়, কী কী পরিস্থিতির মাধ্যমে জাতীয় অবস্থা জারি করা সম্ভব হয়। এই হচ্ছে মূলত 352 ধারা থাকবে। এরপর আমরা আসবো 356 ধারাটি। এটি হচ্ছে রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। ভারতবর্ষের যে রাজ্যগুলি আছে, সেই রাজ্যগুলি যদি মধ্যে কোনোটি রাজ্য তার সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট আইন নিয়ম নীতি না মেনে তার শাসন কার্য পরিচালনা করে বা তার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে বা ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে, এই মর্মে রাজ্যপাল একটি সুপারিশ ক্রমে যদি সুপারিশ ক্রমে বা নোট পাঠিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারেন যে সেই রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে সেই রাজ্যের বিরুদ্ধে রাজ্যে জরুরি অবস্থা জারি করতে হয়। এক কথায় আমরা এটা বলি রাজ্যে অজনতান্ত্রিক শাসন ব্যবস্থা বা অচলতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেটা আমরা সরকারি ভাষায় বলা হয় রাষ্ট্রীয় শাসন জারি। এক্ষেত্রেও একইভাবে জরুরি অবস্থা করা হয়। জাতীয় জরুরি অবস্থার মধ্যেও এখানেও 1 মাসের ভিতর জরুরি অবস্থাকে সংসদ উভয় পক্ষের মধ্যে 2/3 ভোটাভুটির মাধ্যমে পাশ করিতে হয়, নচেত এই আইনটি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকে না। সংবিধানের অনুমোদনীয় ফলাফল হিসেবে এই সময়টিকে বাড়ানো যেতে পারে, তবে সেক্ষেত্রে 1 বছরের বেশি এর সাথে চলতে পারে না।
এবং তবু যেহেতু জাতীয় ব্যবস্থা কার্যকর করে নির্বাচন কমিশনকে জানাতে হয় যে রাজ্য বিধানসভা নির্বাচন প্রসঙ্গ বা এমন কোনো পরিস্থিতি উদ্ভব হয়েছে যে 356 জারি করা হয়েছে, তাই বলে এই 1 বছর তাকে সেখানে কার্যকর করা থাকবেই। তবে এই ধরনের জরুরি ব্যবস্থা ঘোষণা ভারতের প্রায় সব রাজ্যের কোনো না কোনো সময় ঘটেছে। এই জরুরি অবস্থা প্রথম করেছিল ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যে 1951 সালে, তারপর ঘরে কেরল রাজ্যে 1959 সালে। এই জরুরি অবস্থা অনেক ক্ষেত্রে ক্ষমতা অপব্যবহার করা হয়, তদানীন্তন যে কেন্দ্রীয় সরকার যে ক্ষমতা থাকে যদি সেই যে রাজ্যে প্রয়োগ করা হয় সেই রাজ্যে যদি কোনো বিরোধী সরকার থাকে সেই রাজ্যকে তাকে ক্ষমতা প্রয়োগ করা হয়ে থাকে। 1977 সালে কংগ্রেসকে মুছে দিয়ে জনতা পার্টি দিল্লিতে ক্ষমতা এসে 9টি কংগ্রেস শাসিত রাজ্য সরকারকে ভেঙে দিয়ে সেখানে রাষ্ট্রীয় শাসন জারি করেছিল। পরে 1980 সালে ক্ষমতায় ফিরে এসে কংগ্রেস সরকার সেই একই পন্থা বা একই পদ্ধতি অবলম্বন করেছিল। উভয় ক্ষেত্রে রাজনীতি প্রধান হয়ে উঠেছিল, কারণ এখানে কোনো রাজ্যে প্রশাসন কিন্তু ভেঙে পড়েনি, শুধুমাত্র ক্ষমতা ব্যবহার করেই এর বিনিয়োগ করা হয়েছিল। যদি 1986 সালে জম্মু কাশ্মীর সিন্ধার করা হয়েছিল, 1995 পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে 100বারের বেশি আসন জারি করা হয়েছিল, কিন্তু 1955 সালের পর থেকে এই ব্যবস্থা কদাচিৎ ভঙ্গ করা হয়েছে। তাহলে আমরা এখানে বলছি ভারতবর্ষের রাষ্ট্রপ্রশাসন জারি করার সংখ্যাটা কিন্তু অনেক পরিমাণটা বেশি, কারণ যে কেন্দ্র সরকার যখনই তার ক্ষমতায় আসবে তদানীন্তন যে রাজ্যগুলিতে বিরোধী সরকার থাকবে সেগুলোর উপর তারা ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্র জারি করতে পারে, রাজ্যে রাষ্ট্রপ্রশাসন জারি করতে পারে। এবং এই রাজ্যে রাষ্ট্র জারি করার একটা সুদীর্ঘ ফলাফল আছে বা সুদূর প্রসারী ফলাফল আছে। রাজ্যে রাষ্ট্রপ্রশাসন জারি করার ফলে সেই রাজ্যের যাবতীয় বিষয়বস্তু কেন্দ্র সরকার হাতে ক্ষমতা ন্যস্ত হয় এবং কেন্দ্র সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্যপাল সেই রাজ্যে তার ক্ষমতা বিস্তার করে, ক্ষমতার আর্থিক, রাজনৈতিক, প্রশাসনিক সব ক্ষেত্রে ক্ষমতা নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়বার কোনো প্রশাসনিক দায়িত্ব করে, দ্বিতীয়বার রাজ্যপাল সেই রাজ্যের বিধানসভাকে ভেঙে দিতে পারেন এবং সংসদকে রাজ্য আইনসভা হয়ে কর্তৃক আইন রচনা করার ক্ষমতা প্রদান করে থাকে। তৃতীয়ত যে কোনো সমাজে যে কোনো বিষয় গ্রহণ করতে পারে। যদিও এই জরুরি অবস্থা নিয়ে সমালোচনা, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সর্বক্ষেত্রে যে পরিস্থিতি খুব নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এমন কোনো উদাহরণ না থাকা সত্ত্বেও কিন্তু ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে এই দাবি তোলা হয়েছিল। এমনকি 44তম সংবিধান সংসদের অনেক ব্যবস্থা মেনে নেওয়া সত্ত্বেও অপব্যবহারকে কিন্তু এখন পর্যন্ত রোধ করা সম্ভব হয়নি। কেন্দ্র রাজ্যের আইনের পুনর্বিন্যাস, রাজস্বের পুনর্বিন্যাস ও সরকারি কমিশনের রিপোর্টের ভিত্তিতেই সংবিধানের 356 ধারাকে একেবারে যে শেষ বিবেচনা প্রয়োগ করা উচিত তা অভিমত অনেকেই দিয়েছেন, যদিও বর্তমান সমাবস্থায় এইটিকে প্রয়োগ করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সুতরাং এই রাজ্যের রাষ্ট্র জারি করার ক্ষেত্রে বিস্তর অভিযোগ আছে এবং এর ফলাফল সুদূরপ্রসারীও আছে। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সর্বশেষ ধারা 360 ধারা ভারতবর্ষের 3 নম্বর জরুরি অবস্থার মধ্যে 3 নম্বর ধারা, যেটা হচ্ছে রাষ্ট্রপতি যদি দেখেন এই মর্মে তিনি সন্তুষ্ট হন যে দেশের কোনো প্রান্তে বা ভারতবর্ষের কোনো অংশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আর্থিক দেশের সুনাম বা আর্থিক পরিস্থিতি ভেঙে পড়েছে, তখন রাষ্ট্রপতি সেই সমগ্র ভারতবর্ষে জাতীয় আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে ঘোষণাটি হওয়ার 1-2 মাসের ভিতরে সংসদে উভয় পক্ষ থেকে পাশ করে নিতে হবে, নচেত এটিকে বাতিল বলে গণ্য করা হবে। সেক্ষেত্রে সংসদের উপর অনুমোদনটা একান্ত প্রযোজ্য। এক্ষেত্রে 352 ধারা যেভাবে প্রয়োগ করা হয় সংবিধানের 360 ধারার ক্ষেত্রেও সে একইভাবে প্রয়োগ করা হয়ে থাকে। যদিও আজ পর্যন্ত ভারতবর্ষে জাতীয় আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, এটা আমাদের ভারতবর্ষের অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তবে এটি জাতীয় আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করে ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে প্রধান যে প্রভাব পড়ে যে রাষ্ট্রপতির পরামর্শক্রমে রাজ্যগুলি তার আর্থিক বিষয়ে সমস্ত নিয়ম নীতি মেনে চলতে বাধ্য থাকেন। কেন্দ্র ও রাজ্যের যে রাজস্ব বন্টন বিষয়টি থাকে সেগুলি কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া কেন্দ্র সরকার রাষ্ট্রপতি পরামর্শক্রমে কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতন, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ভাতা সর্বক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি কমিয়ে হ্রাস করে দিতে পারেন। এছাড়া কেন্দ্র সরকারের রাষ্ট্রপতির অনুমতিক্রমে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত যে সমস্ত কর্মচারী আছে তাদের বেতনের ক্ষেত্রে কমে যেতে পারে। তবে মূলত
এই যেহেতু এই কুসংস্কার জারি হয়নি, তার ফলে আজ পর্যন্ত ভারতবর্ষের এর শুধু কোনো প্রভাব সেভাবে পড়েনি। তবে এর থেকে আলোচনা আমরা প্রভাবিত হলাম যে 352 ধারা তার প্রভাব, 356 ধারা প্রভাব, 360 ধারা প্রভাব। সুতরাং আধুনিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে ভারতবর্ষের রাজনীতিতে এই 3টি ধারা প্রভাব অত্যন্ত বিস্তারভাবে থাকে। সেক্ষেত্রে আমি আজকে যে বিষয়টি আলোচনা করলাম, আমি এই প্রশ্ন সম্পর্কে তোমাদের কাছে অনেকটাই এই ধারা সম্পর্কে অবগত করতে পারলাম। পরবর্তী ভিডিওয়ে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের মতো এই অধ্যায়টি এখানে সমাপ্ত।